হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10-এ পড়ো, তোমাদের ইংলিশ টেক্সট বুকের নাম হচ্ছে ব্লিস, BLISS। তো ব্লিস কথার অর্থ হচ্ছে এক্সট্রিম হ্যাপিনেস, এক্সট্রিম জয়, এক্সট্রিম প্লেজার, বা এক কথা বললে বলা যায় এক্সট্যাসি। আর সেজন্য আজকে ক্লাস 10-এর যে ফার্স্ট লেসন তোমাদের জন্য আলোচনা করব আমি। তো লেসন 1, ফাদার্স হেল্প বাই R.K. নারায়ণ। একটা প্রেপোজিশন সংক্রান্ত ব্যাপার ডিসকাস করি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে, আমি কি বললাম, ফাদার্স হেল্প বাই R.K. নারায়ণ। খেয়াল রাখবে, যদি আমরা কোনো একজন অথরের বা পোয়েটের একটা ওয়ার্ক মেনশন করি তাহলে আমরা প্রেপোজিশন ইউজ করব বাই। কিন্তু যদি সব ওয়ার্ক একত্রে মেনশন করি বা একাধিক ওয়ার্ককে আমরা রেফার করি তাহলে প্রেপোজিশন ব্যবহার করব অব, OF, অব। যেমন ফাদার্স হেল্প বাই R.K. নারায়ণ, অন্যদিকে দ্য ওয়ার্কস অফ R.K. নারায়ণ। আমরা একটু অথর সম্পর্কে জেনে নিই, যেটা আমাদের জানা উচিত। তো R.K. নারায়ণ, হি ওয়াজ বর্ন ইন 1906 and he died in 2001, is one of the leading figures of early Indian literature in English. কি ব্যাপার? এখানে আরেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, নান অফ দ্য বা আইদার অফ দ্য এরকম থাকলে আমরা লাস্টে যে নাউন পাবো সেটা প্লুরালে রাখতে হবে। তাই জন্য এখানে ফিগার্স এসছে। ফিগার্স মানে ব্যক্তি, এবং উনি হচ্ছেন তাদের মধ্যে প্রথম সারির যারা ভারতীয়, যাদের ভাষা মাতৃভাষা ইংলিশ নয় অথচ ইংলিশে লিখেছেন। এরকম লিস্ট যদি আমরা করি তার মধ্যে প্রথম সারিতে উনি পড়বেন। বেশ, হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, ওনার যে বিখ্যাত যে লেখাগুলো তার মধ্যে কোনগুলো সবচেয়ে আগে আসার কথা বা আগে আসে? মালগুড়ি ডেজ, এটা হচ্ছে বিভিন্ন গল্পের সমন্বয়, তাকে গল্পগুচ্ছ বলতে পারি আমরা, বা অনেকগুলো এপিসোড একসঙ্গে এর মধ্যে পাই। আরেকটা কি? দ্য গাইড। দ্য গাইড হচ্ছে একটা নভেল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তো ওই নভেলের জন্য, ওই উপন্যাসের জন্য ওনাকে এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এবারে আমরা যে গল্পটা পাবো সেই গল্পের একটু জিস্ট খানিকটা দেখে নিই। দ্য স্টোরি, এই যে গল্পটা ফাদার্স হেল্প, অ্যান এডিটেড এক্সার্প, দুটো টার্ম পাওয়া গেল। এডিটেড মানে আমরা যেটা পড়বো সেটা কিন্তু মূল গল্প নয়, সেটাকে সিম্পলিফাই করা হয়েছে, সেটাকে শর্ট করা হয়েছে এবং তার মধ্যে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে, তাই জন্য এটা এডিটেড। এক্সার্প্ট এই কারণে যে এটা কিন্তু মূল গল্পটা যেটা পুরোটা আছে মালগুড়ি ডেজ গল্পের মধ্যে বা গল্পগুচ্ছের মধ্যে, সেটা টুকে দেওয়া হয়নি বা পুরোটা দেওয়া হয়নি, তাই জন্য এটা তার একটা সামান্য অংশ। তাহলে মূল গল্পের একটা পার্টকে বলা হয় এক্সার্প্ট, বা এটাকে বলা যেতে পারে এক্সট্র্যাক্ট। তোমরা স্ক্রিন খেয়াল করো, এই টার্মসগুলো আমাদের জানতে হবে। তাহলে এই গল্পটা কি নিয়ে? ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, একটা টিনেজার, ইয়াং বয়, হ্যাঁ টিনেজার, কল্ড স্বামীনাথন, যার নামটা হচ্ছে স্বামীনাথন। সে কি করবে বা কি করছে? হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। আমরা দেখতে পাচ্ছি গল্প শুরু হচ্ছে যে স্বামীনাথন, সে স্কুলে যেতে চাইছে না, তার আজকে স্কুলে যাবার দিন, কিন্তু স্কুলে যেতে চাইছে না। একটা কারণ নিশ্চয়ই আছে, আমরা জানবো সেটা। বাট কিন্তু কি হলো? ইজ ফোর্সড, প্যাসিভ ভয়েস, ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। তাহলে সে স্কুলে যেতে চাইছে না, কিন্তু তার চাওয়া পাওয়াতেই তো সব হবে না। তার বাবা তাকে কিন্তু স্কুলে জোর করে পাঠাচ্ছেন যে না, স্কুল কামাই করা যাবে না। তার ফলে কি হচ্ছে? দ্য স্টোরি এক্সপ্লোরস, ফলে এই গল্পের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এক্সপ্লোরস মানে বিভিন্ন দিক উন্মোচিত হচ্ছে, বিভিন্ন আরো অনেক ঘটনা প্রবাহ চলছে, তাকে বলা এক্সপ্লোরস। হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, তাহলে স্কুলে সে যাচ্ছে বাবার প্রেসারে, তারপরে এক এক করে যে ঘটনাগুলো ঘটবে তাকে বলা হচ্ছে দ্য ইভেন্টস দ্যাট ফলো, মানে তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। তাহলে শুরুতে স্কুলে যাওয়ার আগে তার যে ক্লাস টিচার স্যামুয়েল, সেই স্যারের সম্পর্কে তার যে প্রাথমিক ধারণা ছিল, স্যার এমন, স্যার তেমন, স্যার অমুক, বা সে ব্যাপারে সে যে বলছিল, সেগুলো একটু একটু করে কিন্তু সব পাল্টাতে আরম্ভ করলো। তার মানে স্যারের সম্পর্কে তার যে ধারণাগুলো ছিল সেগুলো ট্রান্সফর্মড হয়ে গেল, সেগুলো ট্রান্সফর্ম মানে সেগুলো অন্যভাবে রূপ নিল, সেটা আর আগের মতো রইল না। তো এবারে আমরা গল্প পড়ার আগে একটু ব্যাপার জেনে নিই যে এই গল্পের মধ্যে আমাদের একটা মজার ব্যাপার হবে। আমি আগে একটু সেটা বলে দিই, তাহলে গল্প পড়ার সময় সেটা আমরা লক্ষ্য করে করে এগোতে পারবো। সেটা হচ্ছে লিটারেচার অনুযায়ী একটা লিটারি ডিভাইস হয়, সেটা হচ্ছে আয়রানি। স্ক্রিন ফলো করো। আয়রানি, IRONY। আয়রানি কথার অর্থ হচ্ছে
আমি অনেক চেষ্টা চরিত্র করে যা করতে চাইলাম বা যেমন তার রেজাল্ট পেতে চাইলাম হলো না সেটা, কিন্তু বুমেরাং হয়ে গেল, হলো তার উল্টো। তার মানে সে স্কুলে যেতে চাইছে না, স্কুলে যেতে তো হলো, স্কুলে যে কারণে যেতে চাইছিল না সেই জিনিসটাকে ভোগান্তি পোহাতে হলো। তার মানে সে এর কিছুই জানতো না, ভাবলো যে যাওয়া থেকে আজকে বাঁচতে পারবে, স্কুলটা সে আটকাতে পারবে, কিন্তু আলটিমেটলি তেমনটা হচ্ছে না। এই যে ব্যাপারটা বুমেরাং হয়ে ফিরে এলো, আরো বাড়তি সমস্যা নিয়ে এলো। স্কুলে শুরুতে গেলে যে সমস্যা হতে পারতো, দেখা গেল যে সে ভেবেছিল যে না ওই সমস্যা আমি আজকে ভোগ করবো না, স্কুলে যাব না, কিন্তু আলটিমেটলি স্কুলে যেতে হলো, যা সমস্যা হতে পারতো তার থেকে বেশি সমস্যা সে ফেস করলো, বা একটা মারাত্মক অবস্থার মধ্যে দিয়ে সে গেল। এটাকে বলা হয় বুমেরাং, এটাকে বলে এক ধরনের আয়রানি। এই আয়রানি কিন্তু গল্পের বুনন এই আয়রানি গল্পটাকে আরো ইন্টারেস্টিং করে তুলছে। দেখা যাক, লাইন বাই লাইন আমরা পড়ি। ইউনিট 1, 3টে ইউনিট আছে, ইউনিট 1 শুরুতে দেখা যাক। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে। সিম্পল সেন্টেন্স এরকম ভাবে একটা ফ্রেজ আমরা রাখতে পারি। এটাকে একটু এক্সপ্যান্ড করলে বোঝা যাবে এখানটা হোয়াইল কিন্তু যেন উজ্জ্ব আছে, হোয়াইল দিলেও চলে না দিলেও চলে। তাহলে আমরা পড়তে পারি হোয়াইল লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে বা বিছানায় শোয়া অবস্থায়, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। রিয়েলাইজড মানে উপলব্ধি করা ঠিক নয়, এখানে সে মানে আসছে না, এখানে তার খেয়াল পড়লো। কিভাবে খেয়াল পড়লো? একটা শাডার মানে গা যেন তার ঝাঁকুনি দিয়ে বা একটা প্যালপিটিশন অবস্থার মধ্যে দিয়ে, ধরফড় করার মধ্যে দিয়ে সে উপলব্ধি করলো না, তার হঠাৎ খেয়াল হলো বা মনে পড়লো কি, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, আরে আজ তো সোমবার। সে কি খেয়ালই পড়েনি, ব্যাপারটা এরকম। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে ওর মনে হচ্ছিল বিছানায় শুয়ে শুয়েই যে আরে আজকে তো স্কুলে যাওয়ার কথা, আজ তো সোমবার শুরু হয়ে গেছে। তাই জন্য ওর মনে হচ্ছিল, ইট লুকড মানে তার মনে হচ্ছিল, মানে ইট সিমড টু হিম দ্যাট অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। খানিকক্ষণ আগেই যেন শুক্রবার হলো, কি করে যে সারা সপ্তাহটা উইকেন্ড কেটে গেল যেন খেয়ালই হলো না। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, যাই হোক সোমবার এসে গেছে, স্কুলে যাওয়ার পালা। বেশ, হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। তাহলে তার মনে হচ্ছে বা তার আশা এটা যেন হায় রে আজকে যদি স্কুল না যেতে হতো তাহলে কত মজাই হতো, দুদিন স্কুলে না গিয়ে কেমন যেন স্কুলে যাওয়ার মেজাজটাই হারিয়ে ফেলেছি, প্লাস আরো অনেক কারণ থাকবে, ফলে আজকে স্কুল না যেতে হলে সবচেয়ে ভালো হতো। অ্যাট 9 o'clock, সকাল যখন 9টা বাজলো, স্বামীনাথন ওয়েল্ড। ওয়েল্ড মানে স্ক্রিন ফলো করো, ওয়েল্ড মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করে কোনো আবদার করা, এক ধরনের ঘ্যান ঘ্যান করে কাদা বা ঘ্যান ঘ্যান করে একটু কাদো কাদো ভাবে কথা বলা। তাহলে সেটা করে কি বললো, আই হ্যাভ এ হেডেক। কোটেশনের মধ্যে আসলে আমার এটা কাউকে বলছে, তাহলে এই কথাটা কাকে বলছে দেখা যাক। কিন্তু যখন বলছে আই হ্যাভ এ হেডেক, মানে এরকম বলছে ধুর আমার না মাথাটা ঝিমঝিম করছে, উফ মাথাটা যা ধরেছে একদম ভালো লাগছে না, একটু ঘ্যান ঘ্যান করে করে এটা বলছে। অফকোর্স তার মাকে বলছে। মা তার তো খুব স্নেহ, মারা বাচ্চাদের বিশেষ করে ছেলেদের প্রতি একটু বেশি সফট কর্নার থাকে। তো মাদার জেনারেসলি, উদারভাবে নয়, মানে মা খানিকটা অ্যাফেকশন বা স্নেহের বশে সাজেস্টেড দ্যাট, মা বলে বসলেন যে ঠিক আছে তো তো মাথা যন্ত্রণা করছে বলছিস, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। বলছে যাকে যাকে তাহলে কাজ কর, তোর আজকে স্কুলে গিয়ে কাজ নেই, একটু শুয়ে থাক, মাথা যন্ত্রণা করেছে শুয়ে থাক। তো মা সহজেই ছাড়পত্র দিয়ে দিল, বললো তাহলে থাক, স্কুলে যেতে হবে না, বাড়িতে থাক। অ্যাট 9:30, এইভাবে আধ ঘন্টা কেটে গেল, 30 মিনিট পেরিয়ে গেল। ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, অট টু হ্যাভ বিন মানে শুড হ্যাভ বিন, যখন তার এই 9:30-তে, বিশেষ করে টাইমিংটা যা বলছে যে 9:30-টায় তার স্কুল প্রেয়ার হলে প্রেয়ার বা জাতীয় সঙ্গীত এটা গাওয়ার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম। তাহলে মা প্রশ্রয় দিয়েছে, মায়ের কাছাকাছি আছে, মায়ের ঘরে একটা বেঞ্চের উপরে স্বামী শুয়ে আছে। তাহলে মাথা যন্ত্রণা করছে, তার ফলে তো আর ঘুরে বেড়ানো যাবে না, তাহলে সেটাকে সাপোর্ট করার জন্য কি করছে, একটা বেঞ্চের উপরে শুয়ে আছে। বেশ, ফাদার আস্কড হিম, বাবা এসে দেখলেন যে স্বামী 9:30-তেও এখনো বেঞ্চের উপরে শুয়ে আছে, স্কুলে যায়নি। কি বলছেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? কিরে ব্যাপার কি, তুই এখনো শুয়ে আছিস, তোর কি স্কুল নেই আজকে? হেডেক, স্বামী রিপ্লাইড। মাকে বোঝানো সহজ, সেখানে খুব জোর গলায় বলছে আই হ্যাভ এ হেডেক, আমার না মাথা যন্ত্রণা করছে। একটু খেয়াল করো, হেডেক
আনকাউন্টেবল, কিন্তু তার আগে এ বসলো, সেট ফ্রেজটা এ বসলো, আমরা এটাকে তুলবো না, আই হ্যাভ এ হেডেক। এখানে বাবার সঙ্গে অত কারিজুরি চলছে না, তাই বাবাকে শর্ট একটা দুটো ওয়ার্ডে উত্তর দিচ্ছে, হেডেক মানে মাথা যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এই আজেবাজে কথা রাখ, এক্ষুনি জামা কাপড় পর আর স্কুলে যা। হেডেক, মাথা যন্ত্রণা করছে তো। এরপর বাবার কি রিয়াকশন বা বাবার কি সাজেশন? লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রোববারগুলোতে না একটু উড়নচণ্ডীর মতো কম দৌড়াধাপ করবি, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে সোমবার সকালে দেখবি যে কোনো মাথা যন্ত্রণা নেই। তার মানে এখানে বাবা কিন্তু অবিশ্বাস করলেন না স্বামীনাথনকে যে তার কোনো হেডেক হয়নি। বাবা মেনেই নিলেন হয়তো যে হ্যাঁ হেডেক তার হচ্ছে, কিন্তু তাই বলে তুমি স্কুলে যাবে না সেটা সে মানতে পারছে না। এবার এখানে দেখো, লোফ মানে হচ্ছে ইতস্তত দিক সেদিক ঘুরে বেড়ানো, লোফ থেকে এসছে লোফার। আমরা অনেককে এটা একটু বলি যে লোক ছাড়ে, ছেলেটা খুব লোফার, লোকটা খুব লোফার, মানে কাজ বাজ নেই, ধান্দা বান্ধা কিছু নেই, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে টোটো করে। আর কোনো উদ্দেশ্যহীন ঘোরাফেরা, দৌড়াদৌড়ি, হাঁটাচলা, তার উপরে প্রিপোজিশন অ্যাবাউট বসাতে হয়, রান অ্যাবাউট, লোফ অ্যাবাউট, তারপরে ওয়াক অ্যাবাউট, মানে কোনো উদ্দেশ্যহীনভাবে একবার এদিক একবার ওদিক ঘোরাফেরা করা। এবারে কি হচ্ছে, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে বাবা ভীষণ স্ট্রিক্ট, মারাত্মক কড়া, বাবাকে এইসব কথা বলে বোঝানো যাবে না। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাহলে প্রথম সেন্টেন্স কজ, পরের সেন্টেন্স তার এফেক্ট, ফলে স্বামী কি করলো, তার প্ল্যান পরিকল্পনা চেঞ্জ করলো, একটু তার যে প্ল্যান সেটাকে অন্য রাস্তা নিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে না স্কুলে যেতে পারবো না। তা আমরা দেখতে পাচ্ছি কোটেশন এগোচ্ছে, মানে ডিরেক্ট স্পিচ খানিকটা ড্রামার মতো, যেন আমাদের সামনে পুরো ঘটনাটা ঘটছে নাটকের মতো, এবং আমরা কিন্তু পুরো ব্যাপারটাতে এনগেজড হয়ে যাচ্ছি ডিরেক্ট ন্যারেশনে থাকার জন্য। ইনডিরেক্ট করলে এরকম এফেক্ট হতো না। তার মানে ডিরেক্ট ন্যারেশনের মধ্যে দিয়ে একটা এনগেজিং বা ভিভিড এফেক্ট আমরা তৈরি করতে পারি। তো বাবার কি রিয়াকশন, ইউ উইল হ্যাভ টু, না কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার দোষ, এটা আর কোনো ব্যাপার নয়। তুমি রোববারে ঘুরে ঘুরে বেড়াবে রোদের মধ্যে, হ্যাঁ, আর তোমার মাথা যন্ত্রণা করলে তুমি বলবে স্কুলে যাবো না, না সেটি হবে না, তোমার দোষ, ফলে যাই হোক না কেন স্কুলে তোমাকে যেতেই হবে। স্বামীনাথন কি বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরি, অলরেডি আধ ঘন্টা পেরিয়ে গেছে দেখো, আর এত দেরিতে যদি আমি স্কুলে যাই, স্যার কি বলবেন আমাকে, স্যার কি ভাববেন? তখন বাবা উপায় বাতলা দিচ্ছেন, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, বাবা স্ট্রেট ফরওয়ার্ড যা হয়েছে তাই বলবি, বলবি যে তোর মাথা যন্ত্রণা করছিল আর ফলে দেরি হয়ে গেছে, ব্যাস। তখন স্বামীনাথন বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, বাবা তুমি জানো না স্যার না আমাকে খুব বকাঝকা করবেন, আমাকে খুব ধমকাবেন যদি আমি তাই বলি। উইল হি, হ্যাঁ তাই নাকি, ধমকাবেন? লেট আস সি, দেখছি দাঁড়া। হোয়াট ইজ হিজ নেম, তোর ওই স্যারের নাম কি রে, এত দেরি হলেই বকবে? স্যামুয়েল, স্যারের নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তোর ওই স্যার, ক্লাস স্যার যার নাম বললি স্যামুয়েল, উনি কি প্রায় এরকম ছেলেদের বকাঝকা করে নাকি রে দেরি হলে? স্বামীনাথন একটু বাবার কাছে প্রশ্রয় পেয়েছে, মন খুলে বলছে, কি বলছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, বাবা তুমি জানো না স্যার হচ্ছে একজন ভীষণ ভয়ানক রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, আর যারা না স্কুলে দেরি করে আসে, দেরি করে ক্লাসে ঢোকে, তাদের উপরে স্যার মারাত্মক রেগে যান। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি না এই স্যামুয়েল স্যারের ক্লাসে মোটেও দেরি করে যেতে চাই না, অন্য কারোর ক্লাসে হলেও হতো, কিন্তু এই স্যারের ক্লাসে দেরি করে গেলে আমার কিন্তু খুব বকবেন উনি। ইফ হি ইজ সো অ্যাংরি, আরে যদি তোদের এই স্যার এতই রাগী বলছিস, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোরা মিলে সবাই মিলে হেড স্যারকে বলিস না কেন এটা, যে স্যার এত রাগী, খুব বকাঝকা করেন। স্বামীনাথন খানিকটা প্রশ্রয় আরো পেল এবং বাড়িয়ে আরো বলছে, কি বলছে, দেশে, দেশে একটা সেট ফ্রেজ, মানে তারা বলে না, দেশে মানে হচ্ছে ইট ইজ সেড বা লোকে বলে, পিপুল সে, বা ইট ইজ এ কমন পারসেপশন দ্যাট, মানে এটা সবার মনে ধারণা যে কি, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে এমনকি হেড স্যার পর্যন্ত না এই স্যামুয়েল স্যারকে সমীহ করে চলে, তার ব্যাপারে ভয়ে ভয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীনাথন সে যখন একটু সুযোগ পেল, মন খুলে অনেক কথাই বলল,
যেগুলো সত্যি কি মিথ্যা আমরা জানি না, কিন্তু নিজেকে সাপোর্ট করার জন্য স্কুলে না যাওয়ার জন্য জল অনেক দূর গড়িয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু সেটাকে আটকাচ্ছে না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে খানিকটা ভ্যালুজের ব্যাপার। এখানে এরকম কথা কেউ বলতে পারে যে আই উডন্ট লাইক টু গো সো লেট টু স্যামুয়েলস ক্লাস? কোনো স্টুডেন্ট তার স্যারের নাম ধরে বলা উচিত নয়। তো এখানে হতে পারতো আই উডন্ট লাইক টু গো সো লেট টু স্যামুয়েল স্যারস ক্লাস, সেটা কিন্তু অনেক মানানসই হতো। তো যাই হোক, এরকম ভুল আমরা আশা করি যে স্টুডেন্টরা কখনো স্যারেদের ব্যাপারে করবে না। বেশ, এবারে চলে যাওয়া যাক ইউনিট 2। শমি হোপ দ্যাট, শমি আশায় ছিল, এমনটা আশা করেছিল কি, উইথ দিস মানে এইভাবে একটু বাড়াবাড়ি ভাবে ঘটনাকে চেঞ্জ করে বলে, সত্যি মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, হিজ ফাদার উড বি মেড টু সি, প্যাসিভ ভয়েস, তার বাবাকে বোঝানো যাবে বা বাবাকে এটা বোঝানো যাবে যে কেন, ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। তাহলে আজকে সে স্কুল যাবে না, সে তার পেছনে যে একটা সঠিক বা একটা শক্তপোক্ত লজিক আছে যে গেলেই স্যার দেরি হলে বকবেন, এই কারণে শমি স্কুলে যাবে না, এটাকে বাবাকে সে বোঝাতে পারবে, তাই জন্য সে এতগুলো কথা মিথ্যে মিথ্যে বলল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু শমি ভেবেছিল এই কথা বললে বাবা বলবে ঠিক আছে থাক, দেরি হয়ে গেছে, যেতে হবে না, স্যার যখন বকবে আমি দেখছি, আমি একদিন গিয়ে না হয় হেড স্যারকে কাছে একটা নালিশ ঠুকে দিয়ে আসবো। কিন্তু বাবা অন্য একটা পরিকল্পনা করে বসলেন। হি প্রপোজড, তিনি একটা কাজ করলেন কি, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ শমি টু দ্য হেডমাস্টার। প্রপোজ মানে এখানে প্রপোজাল দেওয়া নয়, প্রপোজ মানে তিনি শমি খান বললেন ঠিক আছে এক কাজ কর, এমন এমন যেমন যেমন বলছি তেমন তেমন করবি, আমি চিঠি লিখে দিচ্ছি, তুই চিঠিটা গিয়ে শটান তোর হেড স্যারকে দিবি। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম শমি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। শমি পড়ল মহা বিপদে, বুমেরাং হয়ে ব্যাপারটা আসছে, মিথ্যে বলে ফেলেছে, এইবার সেই মিথ্যে ধরে এগিয়ে বাবা চিঠি লিখে দিচ্ছেন হেড স্যারের কাছে যে আপনার স্যামুয়েল স্যার বা স্যামুয়েল যে টিচার সে এরকম বিহেভিয়ার ক্লাসে করে। এইবার স্বামীনাথন পড়ল ফাপড়ে, বিপদে। তো যাই হোক, এবারে কি হচ্ছে, বাই দ্য টাইম শমি ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, শমি এবারে স্কুলে যতক্ষণে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সেই সময়ের আগে বা মধ্যে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, পাস্ট পারফেক্ট। তাহলে হঠাৎ করে পাস্ট ডেফিনিট যেতে যেতে পাস্ট পারফেক্ট কেন হলো? তার মানে এই কাজের আগে, তৈরি হওয়ার আগে, স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়ার আগে এখানে ফাদার বাবা একটা চিঠি কম্পোজ করেছেন, মানে তিনি ড্রাফট করে ফেলেছেন, লিখে ফেলেছেন। আর্লিয়ার পাস্ট, ফর্মার পাস্ট, তাই জন্য পাস্ট পারফেক্ট। খেয়াল রাখবে টেন্স। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, এটা উচ্চারণ হচ্ছে এনভেলপ, এনভেলপ নয়। তাহলে বাবা সেই চিঠিটা একটা এনভেলপের মধ্যে রাখলেন এবং সেটাকে সিল করে দিলেন, যাতে কিনা শমি সেটাকে ফেলে না দেয় বা সেটা পড়তে না পারে। বেশ, স্বামীনাথন জিজ্ঞাসা করছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? শমি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ভয়ে ভয়ে, খানিকটা ইতস্তত করতে করতে, যে কি না জানি কি হয়, কি জানি কি হবে এরপরে, এরকম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো যে বাবা চিঠিতে তুমি কি লিখেছো বলো তো? তখন বাবা বলছে নাথিং ফর ইউ, তোমারও তো জানার দরকার নেই, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তুমি সরাসরি স্কুলে যাবে, হেড স্যারকে চিঠিটা দেবে আর তোমার ক্লাসে গিয়ে সেটা ঢুকে পড়বে। স্বামী তারপরে আরো জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা তুমি কি স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখেছো? স্যারের ব্যাপারে কি লিখেছো বলো না? ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু লেখা আছে, কিন্তু অত শত তোমার জানার দরকার নেই। তখন স্বামী জিজ্ঞাসা করছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা তুমি যে অনেক কিছু লিখেছো বলছো, স্যার কি করেছেন বলো তো? স্যারের কি দোষে এগেনস্টে তুমি কথাগুলো লিখছো? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। সব কথা চিঠিতে লেখা আছে, তোমার তো জানতে হবে না, গিয়ে সেটা হেড স্যারকে দেবে। এরপরে কি হয় দেখা যাক। শমি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। ব্যাস, এইবার প্রেশার মোমেন্ট শুরু, বুমেরাং হয়ে পুরো ব্যাপারটা তার উপরে চাপছে। এবারে চিঠিটা নিয়ে হেড স্যারকে দিতে হবে, যে চিঠিটা লেখা হয়েছে সেটা সত্যি মিথ্যা শমি ভালো করে জানে না, কিন্তু বাবা তো তার কথার ভিত্তি করে লিখে দিয়েছে। ফলে স্কুলে যখন শমি যাচ্ছে, হি ওয়েন্ট টু স্কুল, স্কুলে গেল, ফিলিং দ্যাট, এই অনুভূতি নিয়ে, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বাজে একটা ছেলে, হ্যাঁ মিথ্যেবাদী, সে কথা ভুলভাল বলে, এরকম একটা ছেলে। হিজ কনসান্স বদার্ড হিম, তার যে বিবেক, তার যে একটা ভালো মন্দ বোধ,
সেটা তাকে বদার করছে মানে তাকে খানিকটা যন্ত্রণা দিচ্ছে। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, তাহলে স্কুলে ঢোকার আগে সমস্ত কাজ তো হয়ে গেছে, চিঠি লেখা হয়ে গেছে, এবারে স্বামী ভেবে ভেবে দেখছে, কিন্তু সে নিশ্চিত হতে পারছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। আবার পাস্ট পারফেক্ট। তাহলে স্কুলে যাচ্ছে চিঠিটা পকেটে নিয়ে, ভাবছে যে কি করি, আমি কি ঠিক করলাম, ভুল করলাম, আমার তো সত্যি খুব খারাপ কাজ হয়ে গেছে। তাহলে ও এবারে বুঝে পাচ্ছে না, যখন সে বুঝে পাচ্ছে না স্কুলে যাওয়ার সময়ে তার আগে বাবাকে বর্ণনা দিয়েছে, সেই বর্ণনা যেহেতু দিয়েছিল তার আগে, তাই জন্য পাস্ট পারফেক্ট। আর্লিয়ার পাস্ট, ফর্মার পাস্ট, আমরা এটা ভীষণভাবে খেয়াল করব সিম্পল পাস্ট যেতে যেতে কেন পাস্ট পারফেক্ট ইউজ করা হয়। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। তাহলে এখানে স্বামী নিশ্চিত হলো, বুঝতে পারলো যে সে আসলে, আবার পাস্ট পারফেক্ট হ্যাড মিক্সড, যে সে আসলে আগে, এই যে যখন অনুভব করলো তার আগে স্যামুয়েল স্যারের সম্পর্কে যে কথাগুলো বাবাকে বলেছিল, সেখানে সে সত্যি মিথ্যা গুলিয়ে ফেলেছে, বাস্তব কল্পনা গুলিয়ে ফেলেছে, ফলে ঠিকভাবে স্যারের সম্পর্কে বলা হয়নি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্কুলে যেতে যেতে খানিকটা রাস্তার পাশে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। বলছে স্যারের সম্পর্কে একটু ভেবে দেখি তো, আমি যা বললাম, বাবা যা লিখলো, স্যার ঠিক সেরম কি? স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তাহলে ভেবে ভেবে দেখলো যে স্যার ক্লাসে আসেন, ক্লাস নেন, এই বলেন, এইভাবে পড়ান। তাহলে একটু স্মৃতিচারণা করে সে বুঝতে পারলো, বা সেই সিদ্ধান্তে এলো যে স্যামুয়েল স্যার আসলে অতটা বাজে নয় তো, যেমনটা আমি বাবাকে বলে ফেলেছি। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। তার মানে যদি আমি মানুষ হিসেবে দেখি, তাহলে স্যামুয়েল স্যার অন্য স্যারদের সঙ্গে থেকে আমাদের সঙ্গে তো বেশি বন্ধুত্বভাবে মেশেন, অত কড়াকড়ি না, আমাদের যথেষ্ট স্নেহও করেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী ভেবে ভেবে দেখলো যে তাই তো, স্যামুয়েল স্যার তো আমাকে একটু বেশি অ্যাফেকশন করেন, আমাকে যে মারধর বকাঝকা করেন, আমি বলেছি বাবাকে, বা দেরি হলে বকেন, তেমনটা তো নয়, আমাকে তো উনি যথেষ্ট স্নেহই করেন ক্লাসে। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এবারে মাথা কাজ করছে না, মাথা যেন ঘুরঘুর করছে। শুরুতে বলেছিল হেডেক, সেটাই এখানে এবারে হয়ে গেল বাস্তব। এটাই হচ্ছে আয়রানি। দেখো, তার মানে শুরুতে যখন বলেছিল আই হ্যাভ এ হেডেক, তখন কিন্তু তার হেডেক ছিল না। এমন কাজ সে করে বসলো, বুমেরাং হয়ে ফিরে এলো, এবার তার হেডেক সত্যি বাস্তবে তৈরি হলো। মাথা এবারে বনবন করে ঘুরছে যে এবার কি করব। হি কুড নট ডিসাইড, ভেবে পাচ্ছিল না, বা ভেবে কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে এটা সে বুঝে পাচ্ছিল না যে স্যামুয়েল স্যারের ব্যাপারে চিঠিতে যে অভিযোগগুলো অলরেডি করা হয়ে গেছে, সেগুলো কি সত্যি, সেগুলো কি স্যার ডিজার্ভ করেন, হ্যাঁ, সেগুলো কি বাস্তবে লেখা ঠিক হলো। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েল স্যারের সম্পর্কে ভাবতে লাগলো এইসব, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত বেশি তার স্যারের জন্য কষ্ট হচ্ছিল, তত বেশি স্যারের জন্য সে সরি ফিল করছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, ভাবলো আহারে আমি তো ভুল করে ফেলেছি, এবং স্যারের উপরে এক খুব খারাপ কোনো ব্যাপার হয়তো হবে, হেড স্যার হয়তো স্যামুয়েল স্যারকে ডেকে একটু অন্যভাবে কড়াকড়িভাবে বলবেন, সেটা কি ঠিক হলো? ফলে সিম্প্যাথির জায়গা থেকে, সহানুভূতির জায়গা থেকে, রেসপেক্টের জায়গা থেকে স্যামুয়েল স্যারের মুখটা স্বামীর মনে ভাসলো। কি, তার মুখটা কিরকম? স্যামুয়েল স্যারের মুখটা ডার্ক ফেস, একটু গায়ের রংটা একটু চাপা, ডার্ক, হিজ থিন মুস্ট্যাশ, খুব বয়স নয়, তার হালকা করে গোঁফ সবে গজিয়েছে, আনশেভেন চিক, এবং হালকা যে দাড়ি সেটা সে শেভ না করে ইউজুয়ালি ক্লাসে আসে, ইয়েলো কোট, এবং স্যার সচরাচর একটা হলুদ রঙের কোট পরে ক্লাসে আসেন। এই যে স্যারের যে অ্যাপিয়ারেন্স, মুখ এবং তার বেশভূষা বা ড্রেস, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তাহলে স্যারের কথা মনে পড়তেই তার মনটা দুঃখে ভরে গেল, স্যারের জন্য কষ্টে ভরে গেল। ইউনিট 3, তারপরে কি হয় দেখা যাক। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে গিয়ে পৌঁছালো, বা স্কুল গেট দিয়ে যখন সে ঢুকলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা পরিকল্পনা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে,
বাবা বলে দিয়েছে যে তুমি চিঠিটা আগে হেড স্যারকে দেবে, তারপরে ক্লাসে যাবে। ভাবলে কাজ করা যাক, আমি তো ফেঁসে গেছি, একটা সমাধানের রাস্তা দেখতে পাচ্ছি। আমি না চিঠিটা হেড স্যারকে ক্লাসের শেষে দেব, শুরুতে না। তাহলে কি হবে এফেক্ট? দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে একটা জিনিস হতে পারে, আমি যে চিঠিটা হেড স্যারকে দেব, যেখানে লেখা আছে যে স্যামুয়েল স্যার খুব বকাঝকা করেন ছেলে মেয়েদেরকে, তাহলে চিঠি দেওয়ার আগে যদি তেমন ঘটনা কিছু একটা ঘটে যে আমি ক্লাসে ঢুকলাম, স্যার আমাকে বকলেন বা ধমকালেন কোনো কারণে, তারপর আমি হেড স্যারকে চিঠিটা দিলাম, সেক্ষেত্রে ব্যাপারটা ম্যাচিং হয়ে যাবে, ব্যাপারটা জাস্টিফাইড হবে, তাহলে ব্যাপারটা এতটা সমস্যা থাকবে না। তাহলে তাই করি, আমি চিঠিটা ক্লাসের শেষে দেবো, তাহলে ক্লাসে আগে ঢুকে পড়ি। বেশ, তাহলে পরিকল্পনা খানিকটা চেঞ্জ করলো, করে কি করছে, শমি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। তার মানে এবারে ক্লাসের দরজায় গেটে গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। খেয়াল রাখবো, অ্যারিথমেটিক পাটিগণিত মানে অঙ্ক করাচ্ছিলেন স্যামুয়েল স্যার। হি লুকড অ্যাট শমি। শমির দিকে তাকালেন, দেখলেন যে একজন একটু দেরি করে ক্লাসে এসছে, বেশ খানিকটা দেরি করে। তাহলে শমি হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। আর একটা আয়রানি। আয়রানি কেন? স্কুলে সে আসতে চাইছিল না, আমরা পরে দেখবো একটু পরেই, যে সে আসলে বাড়ির কাজ হোমওয়ার্ক করেনি। সোমবার সকাল হয়ে গেছে, খানিকটা হলিডে মোড ছিল, হ্যাংওভার ছিল, হোমওয়ার্কের কথা ভুলে গেছে, হোমওয়ার্ক করেনি, স্কুলে গেলে পিটুনি খেতে পারে, বকুনি খেতে পারে, পানিশমেন্ট হতে পারে, এই ভয়ে চাইছিল যে স্কুল আজকে যাব না, বাঙ্ক করব। কিন্তু স্কুলে আসতে হলো এবং এমন পরিণতি ঘটলো, বুমেরাং হয়ে গেল সবকিছু, যে ক্লাসে দাঁড়িয়ে ক্লাসে ঢোকার মুখে এসে সে আজকে এক্সপেক্ট করছে, আহারে স্যার যদি একটু বকতেন, একটু আমাকে বকুনি দিতেন, বা একটু ধমকাতেন, বা একটু বেঞ্চের উপর দাঁড় করে দিতেন, বা একটু যদি একঘা মারতেন, তার মানে একটা সময় আমি পিটুনি খাওয়ার থেকে, ধমকানি খাওয়ার থেকে বাঁচতে চেয়েছি, যা খুশিতেই করেছি, মানে মিথ্যা কথা বলেছি, বুমেরাং হয়ে গিয়ে এখন এমন হলো যে আমি এখন নিজেই চাইছি যে স্যার আমাকে ধমক দিন, স্যার আমাকে বকাঝকা করুন, বা অন্য পানিশমেন্ট দিন। এটাকে বলা হয় আয়রানি। তখন স্যার কি বলছেন, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। এই তুমি তো অলরেডি আধ ঘন্টা লেট। তখন স্বামী কিভাবে রিপ্লাই দিচ্ছে, আই হ্যাভ এ হেডেক স্যার। স্যার আমার তো মাথা যন্ত্রণা করছে। স্যার বলছেন, দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল? মাথা যন্ত্রণা করছে বলছো, আবার তুমি এতক্ষণ লেটে এলে, এত পরে এলে, তাহলে তোমার আজকে আসার দরকার কি ছিল, বাড়িতেই থাকতে পারতে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। তার মানে এই যে সিম্প্যাথি মিশ্রিত যে কোয়েশ্চেন, খানিকটা অ্যাফেকশন, খানিকটা এমপ্যাথি মিশিয়ে যে স্যার কোয়েশ্চেন করলেন, এমনটা তো স্বামী আশা করেনি। সে তো চাইছে উল্টো, যে স্যার এখন চড়াও হয়ে আমাকে যদি একগা বসিয়ে দিতেন তাহলেই বরং ভালো হতো। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। তাহলে বাবার মত হচ্ছে, বাবা এমনটাই বলেন যে আমি কখনো যেন স্কুল মিস না করি, ক্লাস যেন কখনো মিস না করি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। ইমপ্রেসড মানে হ্যাপি, ওকে, প্লিজড। তাহলে এরকম একটা সুন্দর কথা শুনে স্যামুয়েল স্যার কিন্তু একটা খুশি হলেন, যে যাক, একটা ভালো গার্জিয়ান পাওয়া গেল, যিনি সবসময় চান যে ছেলেমেয়েরা সবসময় স্কুলে আসবে, ক্লাস করবে, তারা যেন কখনো ক্লাস মিস না করে। তো যাই হোক, তিনি কি বলছেন স্যামুয়েল স্যার, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তাহলে এখানেও একটা সুন্দর আয়রানি ঘটছে। কিরকম আয়রানি? তাহলে সমীর বাবা তিনি স্যামুয়েল স্যারের বিরুদ্ধে চিঠি লিখছেন তার হেডমাস্টারের কাছে। তার ফলে কি হবে, হেড স্যার নিশ্চয়ই স্যামুয়েল স্যারকে ডাকবেন, ডেকে কোয়ারি করবেন, একটু হয়তো তাকে সাবধান হতেও বলবেন। সেই স্যামুয়েল স্যার না জেনে কি বলছেন, হ্যাঁ তোমার বাবার মতো এরকম গার্জিয়ান, পেরেন্টস আমরা আরো বেশি বেশি করে চাই। মানেটা কি? তার মানে এখানে না জেনে তিনি বলছেন যেন যে হ্যাঁ এমন গার্জিয়ান চাই যারা আমার বিরুদ্ধে আরো বেশি বেশি করে চিঠি লিখবে। তাহলে ব্যাপারটাতে এখানে একটা আয়রানি হয়ে গেল। তো এবারে সমীর কি রিয়াকশন? ও ইউ পোর ম্যান। সমী থট, সমী এবারে মনে মনে ভাবছে, বলতে পারছে না মুখে, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। কোটেশনের মধ্যে প্রেজেন্ট টেন্স। তাহলে আপনি কত হতভাগ্য লোক, আপনি জানেন না, আপনি কত আনলাকি, আপনি জানেন না যে আপনি বলছেন যে আমার বাবার মতো আরো অনেক প্যারেন্টস বা গার্জিয়ান হলে ভালো হয়,
কিন্তু আপনি এটা জানেনই না যে আমার বাবা আপনার বিরুদ্ধে অলরেডি একটা মারাত্মক চিঠি লিখে বসে আছেন, আপনি তো সেটা জানেনই না। আর আপনি বলছেন আমার মতো বাবার মতো আপনি আরো অনেক গার্জিয়ান চান। এই জন্য আয়রনি। অল রাইট, গো টু ইউর সিট। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে বসো, তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। তাহলে ফিলিং স্যাড এটা হচ্ছে এফেক্ট। কেন? এই যে এই লাইনটা অল রাইট গো টু ইউর সিট, মানে স্বামীকে স্যার কোনো বকাঝকা করলেন না, তার ফলে তার স্যাডনেস এলো। সচরাচর বকাঝকা বা পিটুনি বা পানিশমেন্ট দিলেই কিন্তু কেউ স্যাড হয়, এখানে হলো উল্টো, মানে এখানে চাকা উল্টো দিকে ঘুরছে। তো এই পাস্ট পারফেক্ট দিয়ে বোঝানো হচ্ছে যে যখন স্বামী গিয়ে বসলো মন খারাপ করে গিয়ে, তার আগে আর্লিয়ার পাস্টে বা ফর্মার পাস্টে সে স্যামুয়েল স্যারের মতো এমন একজন ভালো মানুষ আগে কোনোদিন পায়নি, বা এমন কোনো ভালো টিচার, ফ্রেন্ডলি এবং ছেলেদের সমস্যা বুঝিয়ে নিয়ে তাদের সঙ্গে তেমনভাবে আচরণ করেন এমন স্যার সে কোনোদিন আগে পায়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস। তো যাই হোক, একটু পরে স্যামুয়েল স্যার তিনি কি করছেন? তিনি বাড়ির কাজ চেক করছেন সবার এক এক করে। ফলে টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। তাহলে সে যেমনটা ভেবেছিল তার ভাবনা অনুযায়ী যে এই হোমওয়ার্ক দেখা নিয়ে স্যার মারাত্মক রেগে যান, এইবারে হয়তো আমার আশা পূরণ হতে পারে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে কোনো কারণে, অজানা কারণে স্যামুয়েল স্যারের মেজাজটা যেন খুব একদম ঠান্ডা, তিনি আজকে সহজে রেগেই যাচ্ছেন না। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তো যথারীতি দেরি করে এসছো, ভালো কথা, কিন্তু হোমওয়ার্ক দেখাও। স্বামীনাথন কি বলছে? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী সেড, বলো স্যার আমি তো আমার হোমওয়ার্ক করিনি। ওয়াই, হেডেক? সে কি মাথা যন্ত্রণার জন্য করতে পারোনি নাকি? আস্ক স্যামুয়েল। ইয়েস স্যার, হ্যাঁ ঠিক তাই স্যার, মাথা যন্ত্রণা হচ্ছিল, করা হয়ে ওঠেনি। অল রাইট, সিট ডাউন। তো স্যামুয়েল স্যার কোনো বকাঝকা করলেন না, যথারীতি তাকে বসিয়ে দিলেন। When the bell rang for the last period at 4:30, 4:30 নাগাদ যখন শেষ ঘন্টা বাজলো, শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো, স্বামী picked up his books, তার বই খাতা সব তুলে নিল, and ran to the headmaster's room। তাহলে ক্লাসে তেমন কোনো ঘটনা ঘটলো না যেমনটা সে এক্সপেক্ট করেছিল, ফলে চিঠি তো দিতেই হবে, বাবা চিঠি দিয়ে দিয়েছে, সেটা যদি ছেলে স্যারকে না দেওয়া যায় তাহলে বাড়িতে গেলে কিন্তু বাবার হাতে উদ্ধম মধ্যম। হি ফাউন্ড দ্য রুম লকড। হায় রে, আবার একটা আয়রানি। তাহলে যেখানে যাচ্ছে হচ্ছে তার উল্টো, যেটা প্রত্যাশা করছে ঘটছে উল্টো, যেটা হবার কথা কিন্তু ঘটছে উল্টো। গিয়ে দেখলো যে হেড স্যারের ঘরটা তালাবন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন কি বলল? দ্য হেডমাস্টার হ্যাড গন, পাস্ট পারফেক্ট এগেন, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। পিয়ন জানালো, বলল যে হেড স্যার তো অলরেডি, মানে আর্লিয়ার পাস্ট, আগে ভাগেই 1 সপ্তাহের ছুটিতে চলে গেছেন। মানে আজকে গেছেন তা নয়, কয়েকদিন আগেই গেছেন। তাহলে আজকের আর্লিয়ার পাস্ট হচ্ছে, তাই জন্য এটা পাস্ট পারফেক্ট। তারপর কি হলো? স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। তাহলে হেড স্যারের ঘরের সামনে থেকে দৌড়ে দ্রুত বেরিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, বাড়িতে ফিরে এলো হাতে চিঠি, দেওয়া হয়নি, বাবা বলেছিলেন দিতে, দেওয়া হয়নি। তো চিঠিটা স্বামীর হাতে দেখে ফাদার সেড, ফাদার কি বললেন? আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট। আমি জানতাম ভালো করেই তুই চিঠিটা স্যারের কাছে দিতে পারবি না, তোর দ্বারা সেটা হবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। কিন্তু বাবা হেড স্যার তো ছুটিতে আছেন বলছে সবাই, হেডমাস্টার ছুটিতে চলে, আমি দরজা দেখেছি, দরজা বন্ধ, তালা বন্ধ। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। তাহলে বাবা ছিনিয়ে নিলেন চিঠিটা স্বামীর হাত থেকে, অ্যান্ড টোর ইট আপ, সেটাকে টুকরো টুকরো ছিঁড়ে ফেললেন। বাবা তখন ফাইনালি কি বলছেন? ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন। যদি তোর ওই স্যামুয়েল স্যার তোকে আবার বকাঝকা করে, যদি আবার তোকে ধমকায়, বেঞ্চে উপর তুলে রাখে, পানিশমেন্ট দেয় কারণে অকারণে, আমার কাছে তুই সাহায্যের জন্য আসবি না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। তোর মতো স্টুডেন্টের জন্য তোর ওই শিক্ষক, ওই স্যামুয়েল স্যারই উপযুক্ত। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমনভাবে ঘটনা ঘটলো যে শেষে স্বামীর কথা তার বাবাও বিশ্বাস করতে চাইছেন না। শুরুতে বিশ্বাস করেছিলেন কিন্তু শেষে বিশ্বাস করছেন না। তাহলে আমরা এভাবে দেখলাম গল্পটা একটা মজার ওয়েতে শেষ হলো। একটু তোমাদের বলি জাস্ট,
যে এই গল্পটা যেহেতু এডিটেড ভার্সন, তোমরা মূল গল্পটা পড়বে, এখানে অনেক কিছু নেই, জাস্ট ছোট করতে গিয়ে এর মূল যে মজাটা বা যে এসেন্স বা লাফটার মেটেরিয়াল সেটা কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তোমরা মূল গল্পটা পড়লে বুঝতে পারবে যে শমি কতটা ডেসপারেটলি স্যারের থেকে পানিশমেন্ট খাওয়ার জন্য বিভিন্ন কাজকর্ম ক্লাসে করেছিল, এবং সেটা আমাদের কিন্তু ভীষণ হাসির ব্যাপার ঘটে। ওকে, অলরাইট, তাহলে আজকে পর্যন্তই। এরপরে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, সেক্ষেত্রে তোমাদের অনেকগুলো ব্যাপারে তোমরা হেল্প পাবে। এবং বলে রাখি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই করে বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো, যাদের টিউশন বা ক্লাস থেকে যথেষ্ট লাভ হয়নি। আশা করি তারা ভালো করে গল্পটা বুঝতে পারবে। এরপরে বিভিন্ন কোয়েশ্চেন, সেগুলো আমি আসবো, আলোচনা করব, রাইটিং স্কিলস আলোচনা করব, গ্রামার আলোচনা করব। সেক্ষেত্রে একটা ওভারঅল ডিসকাশন বা কমপ্লিট যে ডিসকাশন সেটা তোমরা পাবে এবং সামনে এগোতে পারবে। অলরাইট, সো স্টাডি ওয়েল অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।